হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে একাদশ শ্রেণীর ভূগোলের প্রথম যে অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ, সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অংশ পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অর্থাৎ এই আলোচনার মধ্যে আমরা জানব প্লেট বা পাত কথাটি প্রথম কী ব্যবহার করেন, সেখান থেকে শুরু করে এই তত্ত্বের মূল বক্তব্য কী, বিভিন্ন রকম পাত সীমানা যেগুলো রয়েছে, প্রতিসারি পাত সীমানা, অভিসারি পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানা, সেগুলো কী সেগুলোর সম্বন্ধে জানব। সেই সঙ্গে জেনে নেব যে পাত সীমানায় কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, পাত সংস্থানের তত্ত্বের সপক্ষে যুক্তিগুলো কী কী, এবং এই তত্ত্বের ত্রুটি বিচ্যুতিগুলোই বা কী কী, এবং সেই সঙ্গে জেনে নেওয়া হবে শেষে বৃত্তীয় চাপমালা, দ্বীপমালা বা আইল্যান্ড আর্ক বলতে যেটাকে বোঝায়, সেগুলি বা কী, সেগুলো সমস্ত আজকের এই চ্যাপ্টারে আমরা কিন্তু জানব। তো চলো আজকের যে ক্লাস সেটি শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগে প্রথমে যে কথাটা বলে রাখছি সেটা হলো যে এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম চ্যাপ্টার ভিত্তিক, সিলেবাস ভিত্তিক বিস্তারিত আলোচনা এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন এসএকিউ, এমসিকিউ এবং ভূগোলের যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে, টোটাল ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে একটা লাইক চিহ্ন যেটা রয়েছে সেখানে প্রেস করো, অর্থাৎ একটা লাইক দিয়ে দাও। তো চলো আজকে যে ক্লাস সেটি শুরু করা যাক। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পাত সংস্থান তত্ত্বের যে প্রবক্তা বা প্রোপাউন্ডার তিনি কে, অর্থাৎ পাত কথাটি প্রথম কে ব্যবহার করেন। 1965 খ্রিস্টাব্দে 1965 খ্রিস্টাব্দে জে তুজো উইলসন প্রথম পাত কথাটি তার নেচার পত্রিকায়, যে তিনি একটি গবেষণামূলক প্রবন্ধ পাবলিশ করেছিলেন, সেখানে তিনি এই পাত কথাটি প্রথম উল্লেখ করেন 1965 খ্রিস্টাব্দে। তার এই পাত কথাটি যে তত্ত্বটা বা পাত কথার প্রবক্তার যে প্রেক্ষাপট সেটি হলো এরকম যে আমরা জানি যে ভূবিজ্ঞানীরা বিভিন্ন রকম যে ভূগাঠনিক যে প্রক্রিয়াগুলো চলে, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সমুদ্রবক্ষের বিস্তৃতি, মহাসঞ্চরণ প্রভৃতি ভূতাত্ত্বিক বিষয় ঘটনাগুলির যুক্তিসঙ্গত ও নির্ভরযোগ্য ব্যাখ্যা বা কারণ অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই সময়। এরই পরিপ্রেক্ষিতে সেই সময় বিভিন্ন ধরনের তত্ত্ব কিন্তু সেই সময় যে শিক্ষা মহল সেগুলোতে কিন্তু আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল। যেমন হচ্ছে জেফ্রির তাপীয় সংকোচন তত্ত্ব, ড্যালির মহাদেশ বিচলন তত্ত্ব, আর্থার হোমসের তাপীয় পরিচালন স্রোত তত্ত্ব বা ওয়েগনারের মহাদেশীয় সঞ্চয়ন তত্ত্ব প্রভৃতি বিভিন্ন তত্ত্ব কিন্তু পৃথিবীর উৎপত্তি বা পৃথিবীর বিভিন্ন রকম যে কার্যক্রম সেগুলো নিয়ে কিন্তু প্রকাশিত হচ্ছিল, কিন্তু কোনোটাই আলোচ্য ভূতাত্ত্বিক বিষয়গুলিকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারছিল না। তো এরকম সময়তেই আসে জে তুজো উইলসনের এই তত্ত্বটি, অর্থাৎ পাত কথাটি তিনি সেই তার তত্ত্বের মধ্যে প্রথম উল্লেখ করেন। এবং এই যে পাতের ধারণা, এই ধারণার কিছু কিছু হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমাদের যে পৃথিবীর গঠন তত্ত্ব, অর্থাৎ মূল যে বিষয়গুলো পৃথিবীর ভূ অভ্যন্তরে যে সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, এই ধরনের যে বিষয়গুলোকে সেগুলো কিন্তু বর্ণনা দিতে পুরোপুরিভাবে সক্ষম হয়েছিল কিন্তু এই পাত সংস্থান তত্ত্ব। তো তিনি পাতের যে ধারণাটি দিয়েছিলেন বা পাত কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, তারপরে তার পরবর্তীকালে বিভিন্ন রকম ভৌগোলিক এসছেন যারা কিন্তু সেই পাত তত্ত্বটাকে আরও দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রসারিত করেছেন, যেমন হচ্ছে ম্যাকেঞ্জি, পার্কার, এরকম বিভিন্ন রকম কিন্তু বিজ্ঞানীরা এসছেন, তারা কিন্তু পাত সংস্থান তত্ত্বটিকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন পরবর্তীকালে, অর্থাৎ তুজো উইলসনের পরবর্তীকালে। তো আমরা এখন দেখে নিই যে পাতের সঙ্গে বলতে কী বোঝায়। যে শিয়াল ও সীমা সমেত পৃথিবীর মহাদেশ ও মহাসাগরীয় তলে কতগুলি অনমনীয় ও কঠিন খণ্ড আপেক্ষিকভাবে নিজেদের মধ্যে সঞ্চরণশীল, এই খণ্ডগুলিকেই বলা হয় পাত। অর্থাৎ শিয়াল ও সীমার যে পরবর্তীতে আছে, অর্থাৎ আমাদের যে শিয়াল সীমা হচ্ছে আমাদের ভূত্বকের অংশ, তোমরা এর আই বাটনে গিয়ে দেখে নিতে পারো যে পৃথিবীর যে অভ্যন্তরের গঠন, সেই অভ্যন্তরের গঠনের মধ্যে রয়েছে প্রথম যে স্তরটি সেটি হচ্ছে ভূত্বক, দ্বিতীয় যে পৃথিবীর অভ্যন্তরের স্তর সেটি হচ্ছে গুরুমণ্ডল, এবং তৃতীয় যে স্তর সেটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে প্রথম যে স্তর, আমরা যদি এটাকে ছবির মাধ্যমে দেখাই, এইরকম একটা স্তর দেখা গেছিলো যে প্রথমে যেটা স্তর ছিল সেটা হচ্ছে ভূত্বক, তারপরে যেটা স্তর ছিল সেটা হচ্ছে গুরুমণ্ডল, তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে এই যে ভূত্বক, এই ভূত্বককে দুটো স্তরে কিন্তু ভাগ করা গেছিলো। প্রথমটা হচ্ছে শিয়াল, এটা হচ্ছে শিয়াল স্তর,
এবং তারপরে ছিল এই যে স্তরটা, এটা হচ্ছিল সীমা স্তর। এই শিয়াল স্তর এবং সীমা স্তর অর্থাৎ এই দুটো স্তর নিয়ে হচ্ছে ভূত্বক। এই ভূত্বকের নিচে এবং গুরুমণ্ডলের ঠিক উপরে অর্থাৎ এই যে ট্রানজিশনাল জোনটা দেখা যাচ্ছে, এখানে একটা স্তর দেখা যায়, এটাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। আর এই অ্যাস্থেনোস্ফিয়ারেই বিভিন্ন রকম এই যে বলছে কঠিন খণ্ড আপেক্ষিকভাবে সঞ্চরণশীল বা ভাসমান, সেই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমই আপেক্ষিক কঠিন খণ্ডগুলো আপেক্ষিকভাবে ভাসমান অবস্থায় রয়েছে বলে ভৌগোলিক বা বিজ্ঞানীদের ধারণা। অর্থাৎ আমরা যদি আমাদের এই ভূত্বকটাকে ভাসতে ভাবি যে ভূত্বক কোনো একটা কিছুর উপর ভাসছে, তাহলে অনেকগুলো কিন্তু খণ্ড খণ্ড বিষয়বস্তুর উপর কিন্তু ভাসছে। অর্থাৎ এরকম ধরনের বিভিন্ন রকম খণ্ডর উপরে কিন্তু আমাদের এই মহাসাগর বা মহাদেশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাসছে। এই যে খণ্ড 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 বিভিন্ন রকম অংশগুলো দেখাচ্ছি, এইগুলোকেই তারা বলেছিলেন পাত বলে তারা অভিহিত করেছিলেন, এবং তার উপরেই কিন্তু আমাদের এই ভূত্বকটা টোটাল দাঁড়িয়ে আছে। এবং এটি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে এই পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ার কি? অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে ঠিক পিচ, আমরা যেমন রাস্তা তৈরি করার সময় যে পিচ দেখতে পাই, সেই পিচের মতন একটা ঘনত্বযুক্ত ঠিক তরল এবং কঠিনের ঠিক মাঝামাঝি একটা সান্দ্র পদার্থ, যার মধ্যে তরলের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং কঠিন পদার্থেরও কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো সেরকম একটা স্তর হচ্ছে কি অ্যাস্থেনোস্ফিয়ার, সেই স্তরের উপরেই ভাসমান রয়েছে এই বিভিন্ন ধরনের পাতগুলো। তো আমরা যদি পাতের সংখ্যার দিকে তাকাই, তাহলে দেখতে পাওয়া যাবে যে বড় পাত 6টি রয়েছে, কোনো কোনো বইয়ে তোমাদের দেখবে 7টি উল্লেখ রয়েছে। তো মোটামুটিভাবে বড় পাত রয়েছে 6টি, মাঝারি পাত রয়েছে 8টি এবং ছোট পাত রয়েছে 20টি। আমরা যদি বড় পাতের দিকে তাকাই তাহলে হচ্ছে মহাসাগরীয় পাত, ইউরেশীয় পাত, এরকম বিভিন্ন রকম পাত রয়েছে। এখানে তোমরা ছবি দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম বড় পাতগুলোকে দেখানো হয়েছে, যেখানে আফ্রিকান প্লেট দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে আফ্রিকান প্লেট, জাস্ট এক মিনিট, এই হচ্ছে আফ্রিকান প্লেট, এটা হচ্ছে আফ্রিকান প্লেট। এই হচ্ছে ইউরেশিয়ান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, এগুলো হচ্ছে তাহলে বড় বড় প্লেট দেখতেই পাচ্ছ। নর্থ আমেরিকান প্লেট, এরকম কিছু কিছু কিন্তু বড় বড় প্লেট রয়েছে। এছাড়া আমরা যদি মাঝারি প্লেটের দিকে তাকাই তাহলে আরবীয় প্লেট, কোকো প্লেট, ফিলিপিন্স প্লেট, এরকম কিছু মাঝারি প্লেটের নাম এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বড় প্লেটের সঙ্গে মাঝারি প্লেটের উল্লেখ রয়েছে। এই যে নাজকা প্লেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্লেট, দেখতেই পাচ্ছ। এটা কোথায় আছে? সাউথ আমেরিকা। এই যে হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার যে পশ্চিম উপকূল, সেই জায়গাটায় কিন্তু করে রয়েছে প্রশান্ত মহাসাগরের উপর নাজকা প্লেট। তো সেই নাজকা প্লেটটা খুব ইম্পর্টেন্ট, কোথায় রয়েছে সেটা কিন্তু প্রশ্ন পড়ে থাকে। এবং এটি হচ্ছে একটা মাঝারি প্লেট, বড় প্লেট না, এটা হচ্ছে একটা মাঝারি প্লেট। এরপরে যদি আমরা ক্ষুদ্র প্লেটের দিকে আসি তাহলে 20টি ক্ষুদ্র প্লেট বললাম, যেমন হচ্ছে মাদাগাস্কার প্লেট, ঠিক আছে। মাদাগাস্কার প্লেট ঠিক এই জায়গা করে, এটা হচ্ছে মাদাগাস্কার, এই জায়গাটা করে একটা ছোটো প্লেট রয়েছে, যেটা এখানে ভাগ দেখানো নয় ঠিকভাবে। এখানে হচ্ছে মাদাগাস্কার প্লেট, এটা মাদাগাস্কার দ্বীপ। এছাড়া সোমালি প্লেট, দক্ষিণ স্যান্ডউইচ প্লেট, পানামা প্লেট, এরকম কিন্তু বিভিন্ন রকম প্লেট রয়েছে, যা হচ্ছে ছোট ছোট প্লেট। তাহলে তোমরা এখানে মনে রাখবে মূলত এই মাদাগাস্কার প্লেটের নাম মনে রাখবে, ছোটোর মধ্যে। মাঝারির মধ্যে নাজকা প্লেট। এছাড়া বড় বড় যেগুলো বললাম দেখতেই পাচ্ছ, উত্তর আমেরিকা প্লেট, আফ্রিকা প্লেট, অর্থাৎ মহাদেশগুলোর যে নাম আছে সেই মহাদেশগুলোর নাম অনুসারে কিন্তু বড় বড় প্লেটগুলোর ভাগ হয়েছে। যদিও এই বড় বড় প্লেটের মধ্যেও কিন্তু কিছু কিছু ক্ষুদ্র প্লেটগুলোই লুকিয়ে রয়েছে। তো এই হলো যে বিভিন্ন রকম প্লেট রয়েছে আমাদের গোটা পৃথিবী জুড়ে, সেই প্লেটগুলো। এরপরে যদি আসছি যে তাহলে এই তত্ত্বের মূল বক্তব্য কী, তারা কি বলতে চাইছে, তাহলে দেখতেই পেলে যে পৃথিবীর যে কঠিন ভূভাগ বা উপরিভাগ অর্থাৎ ভূত্বক, সেটি কিন্তু বিভিন্ন রকম খণ্ড খণ্ড টুকরোর সমষ্টি। এছাড়া ভূত্বক গঠনকারী এরকম এক একটি খণ্ডের আয়তন হচ্ছে প্রায় 10⁶ থেকে 10⁸ বর্গ কিলোমিটারের মতো। এবং এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছি আমরা, তারা মহাসমুদ্রের তলায় 70 কিমি থেকে এবং মহাদেশের তলায় 150 কিমি পর্যন্ত কিন্তু তাদের যে গভীরতা বা বিস্তার, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া কি এই প্লেট বা পাতগুলি সম্ভবত সমগ্র অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার অর্থাৎ কঠিন ভূত্বক ও এর লাগোয়া গুরুমণ্ডলের উপরিভাগে আংশিক কঠিন অংশ নিয়ে গঠিত। যেটা বললাম, এক একটি পাত শুধু মহাসমুদ্র নিয়ে তৈরি হতে পারে, যাকে আমরা নাম দিই মহাসাগরীয় পাত, বা কিছুটা মহাসমুদ্র এবং কিছুটা মহাদেশ নিয়েও গঠিত হতে পারে। যেমন হচ্ছে আফ্রিকা পাতে যদি আমরা তাকাই তাহলে সেটা দেখা যাবে। তবে শুধু মহাদেশ নিয়ে কোনো একক পাত কিন্তু
তৈরি হয়নি। অর্থাৎ শুধু মহাসাগর নিয়ে কিন্তু পাত লক্ষ্য করা যেতে পারে এবং সেই সঙ্গে মহাসাগর প্লাস একটু মহাদেশ নিয়েও কিন্তু পাত লক্ষ্য করা যায়, কিন্তু শুধুমাত্র মহাদেশ সেরকম কিন্তু খুব কম দেখা যায় বা দেখা যায় না বললেই চলে। এরপরে কি বৈশিষ্ট্য বা তত্ত্বটির মধ্যে কি রয়েছে, যে ভূগর্ভে প্রচণ্ড উষ্ণতার জন্য সৃষ্ট পরিচালন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান ও গতিশীল অবস্থায় থাকে। এক্ষেত্রে তোমাদের একটা বলে রাখি কথা, যে পরিচালন স্রোত কি। পরিচালন স্রোত হচ্ছে আমরা যখন ধরো একটা যদি কিছু পাত্রে গরম করি, কিছু এরকম পাত্রে যদি আগুন দেওয়া থাকে তলে এবং যদি সেটা গরম হয়, তখন কি দেখা যায় যে এই যে যদি জল থাকে, এই পাত্রটার মধ্যে হয়তো জল আছে এবং জলের মধ্যে যদি আমরা কিছু চা পাতা দিয়ে দিই বা কিছু সোলার টুকরো দেওয়া যায়, তো দেখা যাবে কি যে সোলার টুকরো বা যে চায়ের পাতাগুলো তারা ঠিক এরকমভাবে বৃত্তাকারে কিন্তু ঠিক উপরের দিকে একবার নামছে এবং নিচের দিকে একবার নামছে, এরকমভাবে কিন্তু তাদের চলনটা দেখা যায়। অর্থাৎ উপর থেকে নিচের দিকে এরকমভাবে তাদের যে চলনটা দেখা যাচ্ছে সেটা কি বলা হচ্ছে পরিচালন স্রোত। আমাদের এই প্লেটগুলো দেখতেই পাচ্ছ, নিচে প্লেটগুলো দেখা যাচ্ছে, এই হচ্ছে দুটো প্লেট ধরে নিই, তাহলে এই প্লেটগুলোর নিচেও কিন্তু এরকম একটা পরিচালন স্রোত লক্ষ্য করা যায় এরকমভাবে উপর থেকে, যেহেতু ওখানে গরম হচ্ছে বাতাস, যে ম্যাগমাগুলো আছে, বাতাস বলছি ম্যাগমাগুলো আছে, তারা এরকমভাবে উপর থেকে নিচের দিকে নামছে। এই উপর থেকে নিচের দিকে নামছে বলেই যদি কোনো সেই দুটো পাতের মধ্যে গ্যাপ সৃষ্টি হয়, তখনই সেই গ্যাপ দিয়ে সেই পরিচালন স্রোতের যে উত্তপ্ত গলিত ম্যাগমা তারা এই ফাঁক দিয়ে বা গ্যাপ দিয়ে ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে এসে অগ্নুৎপাত ঘটায়। তো এই হচ্ছে তাহলে যেটা বললাম যে পরিচালন স্রোত। এরপরে কি, যে এর ফলে পাত সীমানা বরাবর ভূমিকম্প, অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বতের উত্থান ইত্যাদি কিন্তু বিভিন্ন রকম ঘটনা লক্ষ্য করা। যেটাই বললাম যে এই যদি এই যে গ্যাপটা বললাম, যে এই গ্যাপ এরকম যদি গ্যাপের সৃষ্টি হয়, তাহলে এই যে এখানে পরিচালন স্রোত কাজ করছে, অর্থাৎ প্লেটের নিচেই কিন্তু পরিচালন স্রোতগুলো কাজ করে। যেহেতু প্লেটের নিচেই হচ্ছে কি, প্লেটটা আছে মোটামুটি লিথোস্ফিয়ারে, অ্যাস্থেনোস্ফিয়ারে, এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারের নিচেই হচ্ছে কি, অ্যাস্থেনোস্ফিয়ারটা কি নিয়ে গঠিত, মূলত উপরের দিকটা কিছুটা ভূত্বকের তল দিক আর হচ্ছে গুরুমণ্ডলের উপর দিক, অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ার ঠিক নিচেই রয়েছে কি গুরুমণ্ডলের স্তর। তাহলে সেই গুরুমণ্ডলের ওই পরিচালন স্রোতটা চলছে এবং পরিচালন স্রোতে যদি এইরকম ধরনের দুটো প্লাট দুই দিকে সরে যায়, তাহলে তার মাঝখান দিয়ে কিন্তু বিভিন্ন রকম অগ্নুৎপাতের বিষয়বস্তুগুলো অর্থাৎ ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসে এবং এই রকম জায়গাতে কিন্তু ভূমিকম্প লক্ষ্য করা যায় বা ভঙ্গিল পর্বতের কিন্তু সৃষ্টি হতে দেখা যায় এরকমভাবে। ভঙ্গিল পর্বত যদিও এইরকম যে কন্ডিশন সেখানে দেখা যায়, তো এইরকমভাবে কিন্তু এই পাতের চলনগুলোর জন্য কিন্তু এই ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হয়। এবার চলো দেখে নেওয়া যাক যে বিভিন্ন রকম যে পাত সীমানাগুলোর কথা বলছি আমাদের মূল বক্তব্যের মধ্যে, তাহলে সেই পাত সীমানাগুলো কী কী ভালোভাবে বোঝো। এবং এই জায়গাটা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন পড়ে থাকে বিভিন্ন পাত সীমানা রিলেটেড। প্রথমে যে পাত সীমানাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি, লক্ষ্য করো, প্রথমে যেটা পাত সীমানা করছি সেটা হচ্ছে প্রতিসারি পাত সীমানা। প্রতিসারি পাত সীমানা, প্রতিসারি পাত সীমানা মানে হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, প্রতিসারি মানে হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গা সরে যাওয়া, ঠিক আছে। প্রতিসারি মানে হচ্ছে এক দিক থেকে আরেক দিকে সরে যাওয়া, মানে এই পাতটা এই দিকে সরে যাচ্ছে এবং এই পাতটা এই দিকে সরে যাচ্ছে, অর্থাৎ মাঝখানে যে জায়গাটা সেখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু অগ্নুৎপাতের যে ম্যাগমাগুলো বেরিয়ে আসে এই প্রক্রিয়ার ফলে, যাকে ইংরেজিতে বলা হয় ডাইভারজেন্ট প্লেট মার্জিন। এই প্লেটটাকে বলা হয় ডাইভারজেন্ট প্লেট মার্জিন, যেখানে কিন্তু দুটো পাত দুই দিকে সরে যায়। এরপর আসছে অভিসারী পাত সীমানা, যেখানে কিন্তু দুই দিকে অভিমুখ মানে হচ্ছে একে অপরের মুখোমুখি আসা, তাহলে অভিসারী মানে হচ্ছে একে অপরের মুখোমুখি যখন দুটো পাত চলে আসে তখন সেটাকে বলা হয় কি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা অভিসারী পাত সীমানা। এরপরে যখন দুটো পাত দুজনের মধ্যে সংঘর্ষে লিপ্ত না হয়ে দুজনকে পাশ কাটিয়ে চলে যায় কোনো রকম সংঘর্ষ ছাড়াই, সেটাকে বলা হয় ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তো এরকম কিছু পাত সীমানা রয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হয় প্রতিসারি মানে হচ্ছে ডাইভারজেন্ট, মানে ডিভাইড হয়ে যাচ্ছে, ডাইভারজেন্ট মানে কথাটা এসছে ডিভাইড থেকে, অর্থাৎ দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমাদের দেখা যায় কি অগ্নুৎপাতগুলো দেখা যায়। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে আমরা ভঙ্গিল পর্বতগুলো দেখতে পাই এবং ট্রান্সফর্ম যে এই আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম চ্যুতির সৃষ্টি হয়। এইরকম ধরনের প্লেট বাউন্ডারিতে কিন্তু বিভিন্ন রকমের চ্যুতি সৃষ্টি হয়, যেগুলো তোমাদের রয়েছে ভাঁজ চ্যুতি, সেই চ্যুতিগুলো রয়েছে, অর্থাৎ কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে ভাঁজ দেখা যায় এবং ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারিতে কিন্তু চ্যুতি দেখা যায়। তো এরকম কিছু কিছু ভূমিরূপ কিন্তু রয়েছে, সেগুলো এখানে আলোচনা করা হবে। যে বিভিন্ন পাত সীমানায় যে বিভিন্ন রকম ভূমিরূপগুলো রয়েছে সেগুলো কি কি। আমরা যদি প্রথমেই চলে আসি যে প্রতিসারি পাত সীমানা,
তো সেই প্রতিসারী পথ সীমানায় প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা, অর্থাৎ আমরা যদি আটলান্টিক মহাসাগরের দিকে তাকাই তাহলে সেই আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর দেখা যায় যে একটা শৈলশিরা দেখতে করা যায় মহাসাগরের তলদেশে, সেটা কি বলা হয় কি মধ্য সামুদ্রিক শৈলশিরা, অর্থাৎ সমুদ্রের ঠিক মাঝ বরাবর বিভিন্ন রকম শৈলশিরা লক্ষ্য করা যায় এই রকম ধরনের ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি থাকলে। তা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে আমরা কি দেখছি, অর্থাৎ প্রতিসারী যে পাত সীমানা সেখানে দেখা যাচ্ছে কী ধরনের ভূমিরূপ, মধ্য সামুদ্রিক শৈলশিরা। তাহলে মধ্য সামুদ্রিক শৈলশিরার জন্য কি হচ্ছে, মহাসাগরের বিস্তৃতি হচ্ছে, স্লিপ রোড স্প্রেডিং হচ্ছে, সেই স্লিপ রোড স্প্রেডিং বা মহাসাগরের বিস্তৃতি হচ্ছে, যেমন আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এছাড়া কি হচ্ছে, গ্রস্থ উপত্যকা ও সাগর সৃষ্টি হয়। তো এরকম কিছু কিছু কিন্তু ভূমিরূপ লক্ষ্য করা যায় এই ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে বা প্রতিসারী পাত সীমানায়। এরপর যদি চলে আসি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে বা অভিসারী যে পাত সীমানা, সেখানে কি দেখা যায়, সেখানে দেখা যায় যে যে বিভিন্ন রকম যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়, সেই ভঙ্গিল পর্বতের সৃষ্টি আমরা দেখতে পাই। এছাড়া একটি মহাদেশীয় পাত এবং একটি মহাসাগরীয় পাত পরস্পর অভিমুখী হলে হালকা মহাদেশীয় পাতটির নিচে ভারী মহাসাগরীয় পাতটি চালিত হয়ে যায়, এবং কি হয় যে নিম্নগামী যে মহাসাগরীয় পাতটি যতই এগোতে থাকে ততই তার চাপে মহাদেশীয় পাতটির সামনের অংশ ফাটল ও ধনুকের মতো একটি নিম্নবাঁকের সৃষ্টি হয়, যা থেকে মহীখাত বা জিওসিনক্লাইনের সৃষ্টি হয়। এবং এই জিওসিনক্লাইন থেকে কি হয়, যে জিওসিনক্লাইনে যে জমা পদার্থগুলো রয়েছে সেই জমা পদার্থগুলো পরবর্তীকালে দুই দিক থেকে চাপের ফলে কি হয়, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন রকম একাধিক ভঙ্গিল পর্বতশ্রেণী গঠিত হয়ে শৃঙ্খল বা কর্ডিলেরা গঠিত হতে কিন্তু লক্ষ্য করা যায়, এগুলো দেখা যায়। তো মূলত এছাড়াও বিভিন্ন অভিসারী পাত সীমানায় দুটি মহাদেশ জোড়া লেগে সেখানে সূচার যে ভূমিরূপ সেটি লক্ষ্য করা যায়। তো এরকম কিছু কিছু কিন্তু ভূমিরূপ দেখা যায়। এছাড়া বৃত্তচাপীয় দ্বীপমালা লক্ষ্য করা যায় এই ধরনের অভিসারী পাত সীমানা বাউন্ডারিতে। তো চলো আমি যেটা বললাম এখানে কথা, যে কীভাবে মহীসঞ্চরণ বা মহাদেশীয় পাত যেটা বলছিলাম সেটা একটু এঁকে বোঝানো যাক। এটা লক্ষ্য করো, এই ধরো এখানে কথা বলছি কনভার্জেন্ট প্লেট নিয়ে, তাহলে দুই দিক থেকে দুটো প্লেট কি হচ্ছে, একে অপরের দিকে সরে আসছে। তো এই যদি আমার কি বললাম, দুটো ধরনের যদি পাত হয়, একটা হচ্ছে মহাসাগরীয় অর্থাৎ মহাসাগরের তলদেশের পাত এবং অন্যটি হচ্ছে মহাদেশীয় পাত। তাহলে একটি মহাদেশীয় পাত এবং একটি যদি মহাসাগরীয় পাত দুইজনের মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে কি হচ্ছে, একটি মহাসাগরীয় পাত ও একটি মহাসাগরীয় পাত ও মহাদেশীয় পাতের পরস্পর ধাক্কা লাগার ফলে এই যে এটা ধরা যাক মহাদেশীয় পাত, সেটি হচ্ছে ভারী, সেটির তলের দিকে নেমে যাবে, এবং এই জায়গাটায় কিন্তু কি হবে, একটা মহীখাতের সৃষ্টি হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার মহাদেশীয় পাত, এটা হচ্ছে মহাদেশীয় পাত, এটা হচ্ছে মহাসাগরীয় পাত। তো এইরকমভাবে এটা নিচের দিকে প্রবেশ করবে, অর্থাৎ এটা গুরুমণ্ডলের দিকে প্রবেশ করে যাবে এইটার সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে, অর্থাৎ মহাদেশের সঙ্গে মহাদেশীয় পাতের ধাক্কা খাওয়ার ফলে এই যেটা মহাসাগরীয় পাত সেটা নিচের দিকে নিমজ্জিত হবে। এবং এই জায়গাটায় যেহেতু এটা মহাসাগর ও মহাদেশের প্রান্তস্থল, সেহেতু এখানে যে জলটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু কি হবে, একটা আস্তে আস্তে জিওসিনক্লাইনের সৃষ্টি হবে। এবং এই জিওসিনক্লাইনে যে পদার্থগুলো জমা হচ্ছে, পলিগুলো, সেগুলো একসময় আরও চাপের ফলে দুই দিক থেকে চাপ, যেহেতু দুই দিকে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, আরও সংঘর্ষ হওয়ার ফলে এই জায়গাটায় কিন্তু কী দেখা যাবে, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে। তো এরকমভাবে ভঙ্গিল পর্বত কিন্তু সৃষ্টি হয়। তাহলে এগুলো দেখা যাবে ভঙ্গিল পর্বতে আমরা দেখতে পাবো, ভঙ্গিল পর্বত, বৃত্তচাপীয় দ্বীপমালা, এগুলো কিন্তু তাহলে দেখতে পাওয়া যাবে, সূচার লাইন, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে অভিসারী পাত সীমানায়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট বা ট্রান্সফর্ম বাউন্ডারি, প্লেট বাউন্ডারি বা নিরপেক্ষ পাত সীমানা, নিচে দেখতে পাচ্ছ। তাহলে এখানে কি দেখা যায়, এখানে দেখো বললামই যে দুটো পাত পরস্পরকে অতিক্রম করে বলে কোনো পাতই ধ্বংস হয় না, এবং এই সমস্ত ক্ষেত্রে বিপরীতমুখী চলন হওয়ার ফলে প্রায়শই অগভীর একটু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন রকম এই ধরনের চ্যুতি বরাবর, এই ধরনের যে কী বলে বাউন্ডারি বরাবর কিন্তু বিভিন্ন রকম ভূপৃষ্ঠের ওপরে চ্যুতির সৃষ্টি হয়, ট্রান্সফর্ম ফল্ট যেগুলোকে বলে, সেই ধরনের ট্রান্সফর্ম ফল্ট কিন্তু সৃষ্টি হতে দেখা যায় এই নিরপেক্ষ পাত সীমানায়। তাহলে আমরা কী দেখতে পেলাম, ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে কী দেখা গেল, সেখানে দেখা গেল বিভিন্ন রকম যে অগ্নুৎপাত, ভূমিকম্প, এগুলো
মধ্য সামুদ্রিক শৈলশিরা, মহাসাগর সৃষ্টি ইত্যাদি। কনভার্জেন্ট প্লেটে দেখা গেল কি ভঙ্গিল পর্বত, সূচাল লাইন, বৃত্তচাপীয় দ্বীপমালা। আর নিরপেক্ষ পাতসীমায় দেখা গেল কি অগভীর ভূমিকম্প, এছাড়া যে বিভিন্ন রকম চ্যুতি সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে আসছে যে এই যে পাত সংস্থান তত্ত্বগুলো দেখছি, এই তত্ত্বগুলোর ঠিক ত্রুটি কী, অর্থাৎ কী কী ভুল দিকগুলো রয়েছে বা দুর্বল দিক রয়েছে সেগুলো কী কী। দেখা যাচ্ছে কি যে পাতগুলির সঞ্চালনের জন্য প্রয়োজনীয় যে বল বা শক্তির উৎস হিসেবে যে ভূগর্ভস্থ পরিচালন স্রোতের কথা আমরা বললাম, যে পরিচালন স্রোতের জন্যই হচ্ছে যে নিচের দিক থেকে একটা ম্যাগমার স্রোত পাতের নিচে চলমান থাকে। যেমনভাবে বললাম যে উপরে যদি আমরা চা পাতাগুলোকে যখন দেই জলের মধ্যে, গরম জলের মধ্যে, তখন চা পাতাগুলো উপর নিচে ওঠানামা করে। কেন করে? আমরা যদি সেই মুহূর্তে নিচের যে বার্নারটা জ্বলছে সেটা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু সেই ওঠানামাটা বন্ধ হয়ে যায়। তো একই রকমভাবে এখানে যে পাত বলা হলো যে এই হচ্ছে দুটো পাত, এই দুটো পাত যখন একে অপরের দিকে আসছে তাহলে তাদের নিচের দিকে কি চলছে, একটা পরিচালন স্রোত চলছে। এই পরিচালন স্রোত চলছে বলেই বলা হয় কি যে পাতগুলো চলমান অবস্থায় রয়েছে। তো এই পরিচালন স্রোতের যে শক্তি সেগুলো নিয়ে যে প্রশ্ন, সেখানে কিন্তু প্রশ্ন ওঠে যে এই যে পরিচালন স্রোতের কথা বলা হচ্ছে তার অস্তিত্ব কিন্তু এখনও ধারণামূলক, প্রত্যক্ষ কিন্তু তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। এছাড়া কি যে অধঃপাত মণ্ডলের দৈর্ঘ্যের তুলনায় প্রশানশীল সামুদ্রিক শৈলশিরার দৈর্ঘ্য অর্থাৎ বিনাশকারী সীমান্তের তুলনায় গঠনকারী সীমান্তের দৈর্ঘ্য কেন বেশি হয়, এই তত্ত্বে কিন্তু তার ব্যাখ্যা পাওয়া যায় না। এছাড়া প্রতিসারী সীমানা বরাবর প্রতিটি সমুদ্রবক্ষই বিস্তৃত হচ্ছে, অথচ প্রায় সব অধঃপাত মণ্ডলই কেন প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে তার ব্যাখ্যা কিন্তু পাওয়া যায় না। উত্তর আমেরিকা পাত একই সঙ্গে পশ্চিম দিকে ও উত্তর পশ্চিম দিকে চালিত হচ্ছে, একটি পাত কীভাবে একই সঙ্গে দুদিকে চালিত হতে পারে, এরকম কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে না পাত সংস্থান তত্ত্ব। এছাড়া পাত সঞ্চরণের পরিবর্তে ভূমির উত্থানের জন্য যেসব পর্বত সৃষ্টি হয়েছে, যেমন হচ্ছে দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গ পর্বত বা ব্রাজিলের সিয়েরা ডেল মার প্রভৃতি পর্বতের উৎপত্তি এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ আমরা ভঙ্গিল পর্বতের ব্যাখ্যা মোটামুটিভাবে করতে পারলেও কিন্তু অন্যান্য ধরনের যে পর্বতগুলো বললাম সেই ধরনের পর্বতের কিন্তু ব্যাখ্যা এই তত্ত্বের মাধ্যমে করা হয়ে ওঠে না। অর্থাৎ কি দেখা গেল যে যদি আমরা একটা পাতের যে চলনটাকে দেখছি, আর একটু ভালোভাবে তোমরা বুঝে নাও এই জায়গাটা, জাস্ট এক মিনিট। এটা তো কি বলছে যে ধরা যাক এই যদি সমুদ্রের মাঝখানটা হয় এরকম, তাহলে মধ্য সামুদ্রিক শৈলশিরা অর্থাৎ আটলান্টিক মহাসাগরের মাঝের দিক, তাহলে এই একটা পাত এদিকে সরে যাচ্ছে, একটা পাত এইদিকে সরে আসছে, অর্থাৎ মাঝখান থেকে ঠিক দুই দিকে সরে যাচ্ছে। মাঝখান থেকে ঠিক দুই দিকে সরতে সরতে ঠিক যেখানে মহাদেশটা আছে সেই মহাদেশে কিন্তু আর একটা পাত আছে, তাহলে সেই মহাদেশের সঙ্গে কিন্তু পাতের সঙ্গে কিন্তু আবার একটা কী হবে, ধাক্কা লেগে ঠিক এরকম ধরনের পাতটা সৃষ্টি হবে। অর্থাৎ এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে মহাদেশীয় পাত, এবং এই যে পাতটা দেখাচ্ছি এটা হচ্ছে মহাসাগরীয় পাত। আবার এটা হচ্ছে মহাসাগরীয় পাত, এটা মহাসাগরের পাত, এই মহাসাগরীয় পাত, এই মহাসাগরীয় পাত আবার এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, অর্থাৎ মহাসাগরীয় পাতই কিন্তু নিচের দিকে নেমে যায়। এটা হচ্ছে আবার মহাদেশীয় পাত, এটা হচ্ছে কি মহাদেশীয় পাত, এটা হচ্ছে কি মহাসাগরীয় পাত, এটা হচ্ছে মহাসাগরীয় পাত। এই জায়গাটার দিকে কি বলছে, এইখানে চলছে পরিচালন স্রোত, এইখানে পরিচালন স্রোতটা চলছে এবং এই দুই দিকে পরিচালন স্রোত চলছে, এবং যখন এই পরিচালন স্রোতের জন্যই কিন্তু এই জায়গাটা দিয়ে কিন্তু কি হয় যে ম্যাগমাগুলো সেগুলো বাইরের দিকে বেরিয়ে এসে ঠিক আটলান্টিক মহাসাগরের যে মাঝ বরাবর সেখানে কিন্তু একটা শৈলশিরার সৃষ্টি করে, যাকে বলা হয় মধ্য আটলান্টিক শৈলশিরা, মিড আটলান্টিক রিজ সেরকম সৃষ্টি করেছে এই পাত বায়ুমণ্ডলের বরাবর, যেটা একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে। এবং ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির ঠিক শেষ প্রান্তে দেখা যাচ্ছে কি মহাদেশের ধার বরাবর, সেখানে কিন্তু একটা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি দেখা যাচ্ছে, কারণ এটা আসছে এই দিক থেকে এটা আসছে এই দিক থেকে, এখানে কিন্তু একটা কনভার্জেন্ট প্লেট দেখা যাচ্ছে। আবার এখানেও কিন্তু তাই কনভার্জেন্ট প্লেট দেখা যাচ্ছে, অর্থাৎ মহাদেশ এবং মহাসাগরের যে প্রান্তদেশ সেখানে কিন্তু দেখা যায় আমাদের কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, অন্যদিকে সমুদ্রের মাঝখান বরাবর কি দেখা যাচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। কিন্তু এই তত্ত্বের যেটা ত্রুটি সেটা হলো কি সব জায়গায় যে এরকম সবসময় দেখা যায় সেটা কিন্তু না, অনেক সময় দেখা যাচ্ছে ঠিক মাঝ বরাবর, অনেক সময় দেখা যায় কি যে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারিটা চলে আসে, এবং বেশিরভাগ যে ভূমিরূপ প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরার যে শৈলশিরাগুলো সেগুলো কিন্তু এই কনস্ট্রাকটিভ বা এই কনভার্জেন্ট যে প্লেট বাউন্ডারি বলা হলো এর ফলেই, ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির ফলে যে ভূমিরূপগুলো সেগুলো খুব অল্প পরিমাণ কিন্তু দেখা যায়।
তো সেগুলো হচ্ছে কিছু কিছু পাত সংস্থান তত্ত্বের বিভিন্ন রকম ত্রুটি, যেগুলো কিন্তু ঠিকভাবে মেলে না সব শৈলশিরা যে এই তত্ত্বের সঙ্গে মিলে যায় সেটা কিন্তু না, সেগুলোই হচ্ছে মূলত পাত সংস্থান তত্ত্বের ত্রুটি। যদিও এই সংস্থান তত্ত্বের কিছু কিছু ভালো দিকও আছে, তবুও এই ত্রুটিগুলো কিন্তু সমাধান করা এই তত্ত্বের পক্ষে সমাধান হয়ে ওঠে না। এই হচ্ছে কিছু কিছু ব্যাপার। তাহলে কি বলতে হয় যে যদিও এই তত্ত্বের কিছু কিছু ভুল ত্রুটি রয়েছে, তবুও কিন্তু এই তত্ত্ব কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রশ্নের সমাধান করতে সাহায্য করে। যেমন হচ্ছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সেগুলো কিন্তু আমরা এই তত্ত্বের মাধ্যমে কিন্তু তার এটা দিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই যেটা ছবি দেখালাম, ওখানে সেই ছবিটা এখানে দেওয়া আছে, যে এই হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর যে এইটা অবস্থানটা, এই জায়গাটাই কিন্তু সেই ম্যাগমার উত্তোলনটা করছে। দুটো পাত এইদিকে সরে যাচ্ছে, এটা হচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি এবং এটা হচ্ছে মহাদেশের ঠিক মাঝখানে, এখানে হচ্ছে আমার কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। তার জন্য কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির জন্যই মহাদেশের প্রান্তদেশ বরাবর জন্যই প্রশান্ত মহাসাগরের ঠিক চারপাশে কী দেখা যায়, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কিন্তু দেখা যায়। এই কনস্ট্রাকটিভ বা কনভার্জেন্ট, এই যে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, সেই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবরের জন্যই প্রশান্ত মহাসাগরের যে ধার বরাবর ঠিক মহাদেশ এবং মহাসাগরের যে প্রান্তদেশ, সেই ধার বরাবর কিন্তু সেই দিকগুলো দেখা যায়। তো সেগুলো কি বলা হয় কি, বৃত্তচাপীয় দ্বীপমালা, অর্থাৎ বৃত্তচাপের মতন কিন্তু বিভিন্ন রকম দ্বীপমালা লক্ষ্য করা যাচ্ছে। এরকম বৃত্তচাপের মতন কিন্তু দ্বীপমালা লক্ষ্য করা যায়, এরকম বৃত্তচাপের মতন লক্ষ্য করা যায়। তোমরা যদি দেখো প্রশান্ত মহাসাগরে কিন্তু এরকম ধরনের বিভিন্ন রকম রয়েছে। অর্থাৎ চারপাশে জলবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। পরস্পর কাছাকাছি ভেসে থাকা অনেকগুলি দ্বীপ এবং তার দ্বীপগুলির মাঝের মধ্যবর্তী সাগরকে একসঙ্গে দ্বীপপুঞ্জ বলা হয়। আর যখন এই দ্বীপপুঞ্জ বা দ্বীপমালার ধনুকের মতন হয় বা বৃত্তচাপের মতন হয়, তখন সেগুলো কি বলা হয়, বৃত্তচাপীয় দ্বীপমালা। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তের দ্বীপগুলিকে বৃত্তচাপীয় দ্বীপমালা বলা হয়। পাত ভূগঠন তত্ত্বে বলা হয়েছে যে সাধারণত দুটি মহাসাগরীয় পাতের বৃত্তচাপীয় প্রান্তদেশের মধ্যে সংঘর্ষের ফলে এই বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব ঘটে। তো এই হচ্ছে কিছু ব্যাপার, যেখানে আমরা যদি উৎপত্তির দিকে তাকাই তাহলে বলা যায় যে মহাসাগরীয় অভিসারী পাত সীমানায় একটি পাত অপরটির নিচে অধঃপতিত হয় এবং মিলনস্থলে একটি দীর্ঘ সমুদ্র খাত গঠিত হয়। এরপর এক ঢালুতল বরাবর নিম্নগামী পাতটির চলন হয়। ওই সময় সমুদ্র খাতে যে পলিস্তর থাকে তা হালকা বলে সামুদ্রিক পাতের সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে না। এজন্য ওই পলিস্তর বেশিরভাগ অংশই নিম্নগামী পাতের সঙ্গে ভেতরে প্রবেশ না করে সেখানেই, অর্থাৎ সেই অল্প গভীর স্থানেই ভাঁজ খেয়ে যায় এবং তাতে অধিরোপণ বা সংঘট্টচ্যুতি বা থ্রাস্ট ফল্ট সৃষ্টি হয়। এইভাবে সেখানে পলি ও পাললিক শিলাস্তরে নানা আকারের ভাঁজ চ্যুতি সৃষ্টির মাধ্যমে বৃত্তচাপীয় দ্বীপমালার অন্তর্গত বাইরের দ্বীপগুলির সৃষ্টি হয়। এরকমভাবে বিভিন্ন রকম দ্বীপ সৃষ্টি হতে থাকে। দেখতে পাচ্ছ এই যে এই বরাবর, অর্থাৎ এই যে যেখানে এইরকম দু ধরনের দুটো পাত একসঙ্গে ধাক্কা খাচ্ছে, সেই রকম জায়গায় কিন্তু বিভিন্ন রকম ফল্টের দেখা যায় বা এবং একটু দূরে কিন্তু বিভিন্ন রকম অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। সেইগুলো বরাবর কিন্তু কি হয়, ভলকানিক আইল্যান্ড সৃষ্টি হয়, যেটা হচ্ছে আবার কি বললাম যে বেটা দেখা যায় মহাসাগরীয় অভিসারী পাত সীমানায় কিন্তু এই ধরনের এগুলো দেখা যায়। তো এরপর যখন নিম্নগামী পাতটি প্রায় 100 কিলোমিটার গভীরতা পর্যন্ত নেমে যায়, তখন ওই পাতের সঙ্গে উপরে থাকা শিলাস্তরের ঘর্ষণে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়। তার ফলে কিন্তু শিলা আংশিকভাবে গলে যায় এবং সেই গলিত শিলা যখন বিভিন্ন ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে অ্যান্ডেসাইট জাতীয় লাভার আকারে বৃত্তচাপীয় দ্বীপমালার অন্তর্গত ভেতরের দ্বীপগুলি গঠন করে এবং সেই দ্বীপগুলিকে আমরা দেখতে পাই প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে। ইন্দোনেশিয়া দ্বীপমালা বৃত্তচাপের আকারে গড়ে উঠেছে। এইভাবে প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, পশ্চিম প্রান্তে কিউরাইল দ্বীপপুঞ্জ, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, এরকম কিন্তু বিভিন্ন রকম সমান্তরাল সুদীর্ঘ সমুদ্র খাতের যে দ্বীপগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এই দ্বীপগুলি যদি আমরা বৈশিষ্ট্য দেখতে যাই তাহলে কী হয়, যে এদের আয়তন খুব ছোট হয়, ছোট থেকে বিশাল আকৃতিও কিন্তু হয়। যেমন হচ্ছে বিশাল যদি বলি নিউগিনির মতন কিন্তু দেখতে পাওয়া যায় কিছু বড় বড় দ্বীপ। এছাড়া কিছু বৃত্তচাপীয় দ্বীপমালা ভূগঠনিকভাবে মহাদেশের নবীন ভঙ্গিল পর্বতশ্রেণীর সম্প্রসারিত অংশ হিসেবে গড়ে ওঠে। তো এরকম কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৃত্তচাপীয় দ্বীপমালাগুলোর। তো এই হচ্ছে কিছু বৃত্তচাপীয় দ্বীপমালা যেগুলো প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিম প্রান্তে লক্ষ্য করা যায়। তো এগুলো তোমরা বুঝতে পারলে আশা করি। তো এই হচ্ছে যে পাত সংস্থান তত্ত্ব, সেই পাত সংস্থান তত্ত্ব টোটাল ডিটেলসটা দিলাম। যদি কোনো জিনিস বুঝতে না পেরে থাকো অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।